বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর নবাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। পাশাপাশি আমাদের দনিয়া কলেজের মান মূল্যায়ন করে তোমাদের অভিভাবকবৃন্দ তোমাদেরকে এই কলেজে ভর্তি করিয়েছেন, সেজন্য তোমাদের অভিভাবক এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে 11 অক্টোবর 2020 ইংরেজি, 26 আশ্বিন 1427 বাংলা, 23 সফর 1442 হিজরি। আমার পরিচিতি, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। তো আজকে আমার রুটিন অনুসারে প্রথম ক্লাস। যেহেতু তোমরা নবাগত, সেজন্য তোমাদেরকে আজকে 2-4 মিনিট বিভিন্ন ধরনের কথাগুলি বলবো। সেই কথাগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে বা পালন করার চেষ্টা করবে। তবে আজকে দনিয়া কলেজের ক্যাম্পাস তোমাদের পদচারণা মুখরিত হওয়ার কথা থাকলেও কোভিড-19 কারণে তা হচ্ছে না, এবং আমাদের ক্লাসগুলি তোমাদেরকে দূরে অবস্থান করে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করতে হচ্ছে। এখন তোমাদের যে ক্লাসগুলি আমরা নিচ্ছি, আমাদের প্রত্যেকটা শিক্ষক অত্যন্ত পরিশ্রম করে তোমাদেরকে ক্লাসগুলি দিচ্ছে। তোমরা প্রতিটা ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, শুনবে, প্রয়োজনীয় অংশসমূহ খাতায় লিখবে, অ্যানালাইসিস করবে, সমস্যা খুঁজে বের করবে, সমাধানের চেষ্টা করবে। তাহলেই প্রতিটি ক্লাস থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। তাছাড়া তোমাদের শিক্ষা জীবনের 10টি বছর শেষ করে 11তম বছরে তোমরা পদার্পণ করেছো। সেই 10টি বছরে তুমি কতটুকু শিক্ষা গ্রহণ করেছো? সেখানে ছিল পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, প্রকৃতিগত শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা। এগুলির মধ্যে ছিল সুশিক্ষা এবং কুশিক্ষা দুটি বিদ্যমান। এখানে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ বই পুস্তকে যে শিক্ষা তোমরা গ্রহণ করেছো, সেই শিক্ষাটা হলো সার্টিফিকেটধারী শিক্ষা। মনে রাখবে, সার্টিফিকেটধারী শিক্ষা শুধুমাত্র মানুষকে শিক্ষিত করে, কিন্তু আমি যে সুশিক্ষার কথা বলছি, এই সুশিক্ষা মানুষকে মানুষ বানায়। এখানে সুশিক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে শিক্ষার জন্য তোমাকে কোনো অর্থ খরচ করতে হবে না, যে শিক্ষার জন্য তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না, এই শিক্ষার জন্য শুধু প্রয়োজন ইচ্ছা শক্তি ও মনের। তুমি তোমার আচার আচরণ, ব্যবহার, চালচলন, কথাবার্তার মধ্য দিয়ে তোমার মা বাবাকে অনেক উপরে রাখবে, তোমার পরিবারকে অনেক উপরে রাখবে, তোমার ভাই বোনদেরকে অনেক উপরে রাখবে, তোমার বংশকে অনেক উপরে উঠিয়ে নিবে। তাহলেই সেটা হবে সুশিক্ষা। সুশিক্ষা হলে সেই শিক্ষা, যে শিক্ষা মান সম্মান বাড়ায়, যে শিক্ষার মধ্যে কোনো অহংকারী নাই, যে শিক্ষা বোমাবাজি, মস্তানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নেশা, ঘুষ ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখে, যে শিক্ষা সত্য কথা বলে,
ওয়াদা রক্ষা করে, মানুষকে সেবা করার সুযোগ দান করে, দয়া ও দায়িত্ববোধ থাকে, কর্ম ও সৎ পথে চলতে সাহায্য করে। সেই শিক্ষাকে বলেছে সুশিক্ষা। এজন্য তোমরা তোমাদের মা বাবার কখনো অবাধ্য হবে না। মা বাবা যেভাবে নির্দেশ করে সেভাবে তোমরা চলাচল করার চেষ্টা করবে, কারণ মা বাবা তোমার জন্মের পর থেকেই তোমাকে একজন সুশিক্ষিত ব্যক্তি হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যায়, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। এজন্য তোমরা তোমাদের যে সময়টুকু আছে সেই সময়টুকু মা বাবার নির্দেশ মতো সঠিক পথে কাজে লাগানোর চেষ্টা করবে, এবং তোমরা এই সুশিক্ষা শিক্ষিত হয়ে আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার আগ্রহ এবং চেষ্টা করে যাবে। এবং আল্লাহ তাআলা তোমাদেরকে সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, এই কামনাই করি। যাই হোক, আজকে আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণী। সর্বপ্রথমে আমি বইয়ের কথা বলবো। এবছর তোমাদের জন্য প্রথম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত বই বের হয়েছে, যেটাকে তোমরা সংক্ষেপে বলা হয় বোর্ড বই। তো এই বইটি তোমাকে অবশ্যই কিনতে হবে, প্রত্যেকের হাতেই এই বোর্ড বই থাকতে হবে। আবার অনেকেই এই বইয়ের পাশাপাশি দু একটি বইয়ের কথা বলো, সেজন্য আমরা হয়তো তোমাদেরকে কয়েকটি বইয়ের কথা বলে দেই। ওইখান থেকে তোমরা সহায়ক বই হিসাবে বেশি কিছু জানার জন্য, বেশি কিছু শেখার জন্য তোমরা নিতে পারো। কিন্তু বাজারে কিন্তু আইসিটি বই 50টিরও বেশি আছে। তো এই সবগুলি বই আমাদের হাতে আসে নাই, তার মধ্যেও যে কিছু বই আমরা হাতে পেয়েছি তার মধ্যে মানসম্মত আমি 3টি বইয়ের কথা বলছি, তোমরা এখান থেকে যে কোনো একটি নিতে পারো। আমি নাম না বলে, রাইটারের নাম না বলে প্রকাশনীর কথা বলছি। যেমন একটি আছে অক্ষরপত্র প্রকাশনী, অথবা তোমরা নিতে পারো সিস্টেক পাবলিকেশন, অথবা তোমরা নিতে পারো কাজর ব্রাদার্স লিমিটেডের বই। তো এখান থেকে যে কোনো একটি প্রকাশনীর বই তোমরা নিতে পারো। 3টি বই কিন্তু ভালো। আর এখানে আমাকে তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই। তোমাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, এই 2টি বর্ষের জন্য আবার কোনো বইয়ের প্রয়োজন হয় না, একটি মাত্র বই চলে। এখানে কোনো দ্বিতীয় পত্র নাই। এজন্য তোমরা যদি বোর্ড বইয়ের পাশাপাশি একটি সহায়ক বই হিসাবে নাও, তোমাদের জন্য অনেক ভালো হবে, যেহেতু দ্বিতীয় বর্ষে তোমার আইসিটি বই কোনো কেনার প্রয়োজন নাই। আর আরেকটি কথা বলতে চাচ্ছি, সবচেয়ে ভালো হবে তোমরা যদি ক্লোজ বন্ধু যারা আছো, এই বন্ধুরা, যেমন আমি 3 রাইটারের 3টি বই বলেছি, তাহলে একই রাইটারের বই না কিনে তোমরা 3 বন্ধু 3 রাইটারের বা 3 প্রকাশনীর বই কিনো। তাহলে তোমরা দেখতে পাবে একটি বইয়ের মধ্যে যেভাবে তথ্যটা উপস্থাপন করেছে, অন্য বইয়ের মধ্যে আরো সহজভাবে উপস্থাপন করেছে। একটি বইয়ের মধ্যে যে তথ্যটা নাই, আরেকটি বইয়ের মধ্যে ওই তথ্যটা আছে। তোমরা যদি বইগুলি শেয়ার করো তাইলে আরো বেশি বেশি তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে, এবং তোমাদের জন্য অনেক ভালো হবে। তো এখন আসো, আমরা তোমাদের যে প্রথম বর্ষের যে সিলেবাস আমাদের কলেজের, সেই সিলেবাসটা আমি এখানে দিয়েছি। প্রথম বর্ষে তোমাদের অধ্যায় 1 থাকবে। অধ্যায়ের নাম হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এরপর থাকবে অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আর আরেকটি অধ্যায় হচ্ছে 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এই 3টি অধ্যায় হলো তোমাদের প্রথম বর্ষের জন্য। আর বাকি যে 3টি অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়,
এগুলা তোমাদের দ্বিতীয় বর্ষের জন্য। এখন আসো আমাদের যে পরীক্ষা ধনিয়া কলেজের পদ্ধতি, সে পদ্ধতিটা তোমরা একটু দেখে নাও। শুধুমাত্র আমি আইসিটির পদ্ধতি দিয়েছি। এখন পরীক্ষা পদ্ধতিতে আমি লিখেছি পরীক্ষার নাম, সিকিউ, এমসিকিউ, পূর্ণমান, 5 নম্বর, কত পাইলে তুমি পাস করবে। আমরা প্রথম বর্ষে মোট 6টি পরীক্ষা নিই। তো সিটি 1-এ সিকিউ একটি থাকবে 10 নম্বর, আর এমসিকিউ 5টি থাকবে 5 নম্বর, পূর্ণমান 15, 5 নম্বর 5। এইভাবে সিটি 2 একই রকমে হবে। আর সেমিস্টার পরীক্ষা 5টি প্রশ্ন থাকতে 3টি প্রশ্নের উত্তর দিবে 30 নম্বর। এমসিকিউ 10টি হইতে 10টি দিতে হবে 10 নম্বর, পূর্ণমান 40, 5 নম্বর 13। সিটি 3 এবং সিটি 4 1 ও 2 এর মতোই একই। আর বোর্ড পরীক্ষা আর আমাদের বার্ষিক পরীক্ষা সেম, এখানে শুধু 3টি অধ্যায় আর বোর্ড পরীক্ষা থাকবে 6টি অধ্যায়। তো বোর্ড বা বার্ষিক পরীক্ষা 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 50 নম্বর, আর 25টি এমসিকিউ থাকবে 25 নম্বর, পূর্ণমান 75, 5 নম্বর 25। তো বোর্ড বা বার্ষিক পরীক্ষা আবার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল থাকবে, পূর্ণমান 25-এর, তোমাকে অবশ্যই 8 পাইতে হবে। এভাবে মোট 200 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে, তোমাকে পেতে হবে 66 নম্বর, অর্থাৎ শতকরা 33 নম্বর পাইলে তুমি পাস করবে। এই হচ্ছে আমাদের ধনিয়া কলেজের পরীক্ষা পদ্ধতি আইসিটি বিষয়ের। এখন আসো মূল আলোচনায় আসি। আমাদের আলোচনা আজকের অধ্যায় হচ্ছে 1, অধ্যায়ের নাম তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর বিশ্বগ্রামের ধারণায় আমি অল্প একটু আলোচনা তোমাদেরকে আজকে দিব। তো এখন আসো মূল আলোচনায় আমরা আসি। তার আগে একটু কথা বলি, তোমাদের যে বোর্ড বই তথ্যপ্রযুক্তির, সেখানে প্রথমে শুরু হয়েছে বিশ্বগ্রাম দিয়ে। আর বইটার নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংক্ষেপে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কিন্তু বিশ্বগ্রাম হতে হলে প্রয়োজন ইনফরমেশন, প্রয়োজন কমিউনিকেশন, প্রয়োজন টেকনোলজি। এখান থেকে যে কোনো একটি বাদ গেলে বিশ্বগ্রাম হবে না। এজন্য আমাকে ইনফরমেশন কি, কমিউনিকেশন কি, টেকনোলজি কি, এগুলো হয়তো জানা প্রয়োজন আগে। এজন্য আজকের ক্লাসে আমি এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেছি। প্রথমে আসো ইনফরমেশন নিয়ে আলোচনা যাই। এখন ইনফরমেশন নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাকে জানতে হবে ইনফরমেশন কি দ্বারা তৈরি। এই ইনফরমেশন তৈরি করতে ডেটার প্রয়োজন হয়। ডেটা ছাড়া কখনো ইনফরমেশন তৈরি করা যায় না। তাইলে আগে আমি জেনে নিই ডেটা কি, তারপর আমি ইনফরমেশনে যাই। এখন ডেটা কি? ডেটা হলো আমি যে কথাগুলি তোমাদেরকে বলতেছি, এই কথাগুলি যে একটু শোনো, তারপর তোমার বন্ধুর সাথে আবার কথা বলো, আবার একটু শোনো, আবার বন্ধুর সাথে কথা বলো, আবার একটু শুনেছো, আবার তোমার বন্ধুর সাথে কথা বলেছো। তাহলে এইভাবে যদি তুমি আমার কথাগুলি শোনো, তাহলে আমার এই কথাগুলি দ্বারা তুমি কিছু বুঝবে? তোমার কি মনের ভাব প্রকাশ পাবে? পাবে না। কাজেই যা কিছু দ্বারা মনের ভাব প্রকাশ পায় না তাকে বলা হয় ডেটা। অর্থাৎ যা কিছু দ্বারা বোঝা যায় না তাকে বলা হয় সে ডেটা। এখন তুমি যে একটু একটু করে আমার কথাগুলি শুনেছো, সেক্ষেত্রে আমার কথাগুলি তোমার কাছে এলোমেলো অবস্থায় গেছে। তাইলে যা কিছু এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থা থাকে তাকে বলা হয় ডেটা। তাছাড়া তোমাদের মোবাইল এবং কম্পিউটারে কিবোর্ডের মধ্যে বিভিন্ন বর্ণ বা চিহ্নগুলি ব্যবহার করো। ক, খ, ABC, প্লাস মাইনাস, এই যে প্রত্যেকটা চিহ্ন, বর্ণ বা অক্ষর আছে, এগুলো দ্বারা কি মনের ভাব প্রকাশ পায়?
কাজে মনের ভাব প্রকাশ পায় না। কাজে প্রতিটি বর্ণ, চিহ্ন, অঙ্ক, শব্দ প্রত্যেকটি বলা হলো এক একটি ডেটা। এখন এগুলোর মধ্যে চাপ দিয়ে তুমি কম্পিউটারের ভিতরে কিছু প্রবেশ করাতে চাচ্ছ। চাপ দিলে এটা কি হয়? প্রসেস হয়। এর মধ্যে চাপ দিলে এ প্রসেস হয়, বি এর মধ্যে চাপ দিলে বি প্রসেস হয়। তাইলে প্রত্যেকটা ডেটাতে চাপ দিলে কি হয়? প্রসেসিং হয়। তাহলে প্রসেসিংয়ের জন্য যা কিছু কম্পিউটারে ইনপুট করা হয় তাকে বলা হয় ডেটা। তাইলে আমরা বুঝতে পারলাম ডেটা জিনিসটা কি। তারপর আমি নিচে একটি উদাহরণ দিয়েছি। ডেটা একটা উদাহরণ লিখে দিয়েছি আমি, লকম। তোমাকে যদি বলি এখন যে লকম দ্বারা একটা সেন্টেন্স লিখো, লকম দ্বারা একটা রচনা লিখো, তুমি বলবে যে স্যার লকমকে আমি জিনিসটাই তো বুঝতে পারলাম না, এটা দ্বারা আমার সেন্টেন্স তৈরি করা কিছুতেই সম্ভব না। কাজে এটা দ্বারা তো তোমার মনের ভাব প্রকাশ পায় নাই। অতএব যে জিনিসটা দ্বারা মনের ভাব প্রকাশ পাবে না, এটা দ্বারা তুমি কোনো কিছুই লিখতে পারবে না। কাজেই এই লকম হলো একটি ডেটা, এবং এটা আছে কি অবস্থায়? এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থা আছে। এখন লকমকে সাজাইছো, সাজাই যখন লিখছো সুন্দরভাবে, শব্দটা তৈরি হয়েছে কি? কলম। এখন যদি বলি তোমাকে যে কলম সম্পর্কে একটি রচনা লেখো, তুমি বলবে স্যার কলম সম্পর্কে শুধু রচনা না, ইচ্ছা করলে একটা বই লিখতে পারবো। কলম দিয়ে ভালো কাজও করা যায় এবং কলম দিয়ে খারাপ কার্য করা যায়। কিন্তু এখন কিন্তু তুমি বুঝতে পেরেছ, তোমার মনের ভাব প্রকাশ পেয়েছে। তাহলে যা দ্বারা মনের ভাব প্রকাশ পায় তাকে বলা হয় ইনফরমেশন। এখন এই ডেটাকে যখন আমি সুশৃঙ্খলভাবে সাজাইছি, তখন একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়েছে বোঝার মতন। তাহলে ডেটাকে সুশৃঙ্খলভাবে সাজাইলে যা পাওয়া যায়, যা দ্বারা কিছু বোঝা যায়, তাকে বলা হয় ইনফরমেশন। আবার দেখো নিচে আবার লিখেছি কলম আমি লিখি দিয়ে। কলম ছিল ইনফরমেশন, কলমকে কিন্তু আমি এখন ডেটা নিয়ে নিয়েছি। তাইলে কলম আমি লিখি দিয়ে, এখন এই শব্দগুলা কি অবস্থা আছে? এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থায় আছে। কাজে এই শব্দগুলি দ্বারা মনের ভাব প্রকাশ পায় নাই, যার জন্য এই শব্দগুলি প্রত্যেকটি হইল এক একটি ডেটা। যখন এই শব্দগুলোকে আমি সাজাইলাম, আমি কলম দিয়ে লিখি, এখন যে সেন্টেন্সটা তৈরি হয়েছে এটা দ্বারা কি হয়েছে? আমার মনের ভাব প্রকাশ পেয়েছে। কাজেই যা দ্বারা মনের ভাব প্রকাশ পায় তাকে বলছি ইনফরমেশন। তাহলে আমি বুঝতে পারলাম যে ইনফরমেশন জিনিসটা কি। তাইলে এখন ধরো যেমন তুমি লেখো হ্যাপি বার্থডে, তাহলে হ্যাপিকে প্রত্যেকটা বর্ণতে টাইপ দিয়ে কি করে? ইনপুট করো। এটা কি হয়? প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পরে মনিটরের পর্দায় সুন্দরভাবে লেখাটা আসে। মনিটরটা কি? আউটপুট বা ফলাফল। যে লেখাটা আসে হ্যাপি বার্থডে, তাহলে এটা দ্বারা কি মনের ভাব প্রকাশ পায়। প্রসেসিংয়ের পর কিন্তু ওই সেন্টেন্সটা এসেছে আমাকে বোঝার মতন। তাহলে প্রক্রিয়াকরণের পর ফলাফল হিসেবে যা কিছু পাওয়া যায় তাকে বলা হয় ইনফরমেশন। তাহলে আমরা ইনফরমেশনের সঙ্গ বিভিন্নভাবে আমরা দিতে পারি। এখন আসো ডেটা সম্পর্কে আমরা আরো কিছু ধারণা নিই। ডেটা হলো ইনফরমেশনের ক্ষুদ্রতম একক। কিভাবে ক্ষুদ্রতম একক? অর্থাৎ উদাহরণ আমরা দেখেছি, যেমন ইনফরমেশন হলো কলম। এই কলমকে যদি আমরা ব্যঙ্গে ব্যঙ্গে ছোট ছোট অংশে ভাগ করি, তাহলে আমরা পাবো ক, ল এবং ম। কাজেই এই তিনটা বর্ণ হলো কি? এক একটি ডেটা। তাহলে আমরা বুঝতে পারলাম ডেটা হলো ইনফরমেশনের ছোট ছোট অংশ। সকল ডেটা তথ্য নয়। সকল ডেটা কিন্তু ইনফরমেশন নয়। ডেটা সবসময় অর্থপূর্ণ নয়। কাজে ডেটা দ্বারা তো মনের ভাব প্রকাশ পায় না, এই জন্য এটা অর্থপূর্ণ নয়। ডেটা সরাসরি ব্যবহার করা যায় না, ডেটাকে প্রক্রিয়াকরণ করতে হয়। ডেটা ইনফরমেশনের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এটা তো তোমরা বুঝতে পেরেছ। যদি ডেটা যদি না থাকতো তাহলে ইনফরমেশন তৈরি করা সম্ভব ছিল না। ডেটা না থাকলে আমাদের আজকে এখানে
ক্লাসের প্রয়োজন ছিল না, স্কুল কলেজ অফিস আদালত কোনো কিছু থাকতো না। ডেটার কারণেই আজকে এগুলি, অর্থাৎ দেখো যে বাংলা যে বর্ণগুলি ABCD, আর এই বাংলা যে বর্ণগুলি ক খ, ইংরেজি বর্ণগুলি ABCD সরে সরিয়া, তারপরে আরবি আলিফ বাতা, এইভাবে পৃথিবীর বিভিন্ন ভাষার যে প্রত্যেকটি বর্ণ, এগুলো প্রত্যেকটি হলো এক একটি ডাটা। এই ডাটাগুলি যদি পৃথিবীতে না থাকতো তাইলে আমরা কি এখানে ক্লাস করতাম আজকে? অফিস আদালত থাকতো, লেখাপড়া থাকতো, শিক্ষা প্রতিষ্ঠান থাকতো? কোনো কিছুই থাকতো না। অতএব ডাটা হলো তথ্যের কাঁচামাল বা লো ম্যাটেরিয়ালস। ডাটা সজ্জিত অবস্থায় থাকে না। ডাটা থেকে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না। ডাটা ইনপুট স্বরূপ। একটু আগেও আমরা বলছিলাম ডাটা কেন ইনপুট স্বরূপ। আর একটি উদাহরণ তোমরা নিজেরা তৈরি করলে ভালো হবে, তাহলে আরও তোমরা জিনিসটা সহজেই বুঝতে পারবে। এখন আসো ইনফরমেশন কি। ইনফরমেশন সম্বন্ধে আমি আগেই বলেছি, কাজে এখানে নতুন করে কিছু বলার দরকার নেই। তবে ডেটা এবং ইনফরমেশন মানুষের প্রয়োজনে একে অপরের সাথে শেয়ার করে এই বিশ্বগ্রামে। কাজেই এখন বুঝতে পারছো বিশ্বগ্রামে ইনফরমেশন প্রয়োজন, ইনফরমেশন ছাড়া বিশ্বগ্রাম হতে পারে না। একটা উদাহরণ দিয়েছি ইনফরমেশনের। ইনফরমেশন যেমন কলেজ, এই কলেজ দ্বারা মনের প্রকাশ পায় তোমার, যার জন্য কলেজ সম্বন্ধে তোমাকে কিছু লিখতে বললে তুমি ইচ্ছা করলে একটা রচনা লিখতে পারবে। কাজে এটা একটা ইনফরমেশন। আমি কোভিড-19 কারণে কলেজে যাই না, এই যে সেন্টেন্সটা দ্বারা সাজানো আছে এবং তোমার মনের ভাব প্রকাশ পাইছে, অতএব এই সেন্টেন্সটা অবশ্যই ইনফরমেশন। আশা করি বুঝতে পেরেছ। এখন ইনফরমেশন আরও কিছু ধারণা লক্ষ্য করো। এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে ইনফরমেশন বলে। এই জিনিসটা আমরা আগেই বলেছি। ইনফরমেশন ডেটা হতে পারে, আমরা ওইখানে দেখাইছি যে কলম হলে ইনফরমেশন, সেই কলমকে আমরা আবার ডেটা হিসেবে ব্যবহার করেছি। ইনফরমেশন সবসময় অর্থপূর্ণ। ইনফরমেশনকে সরাসরি ব্যবহার করা যায়। ইনফরমেশন প্রক্রিয়াকরণ করতে হয় না, কারণ প্রক্রিয়াকরণের পর যে ফলাফলটা আসে সেটাই তো ইনফরমেশন। এখানে তার প্রক্রিয়াকরণের কোনো প্রয়োজন নেই। কাঁচামাল বা ডেটা প্রক্রিয়াকরণের পর ইনফরমেশনে রূপান্তরিত হয়। ইনফরমেশন সাজানো অবস্থা থাকে। ইনফরমেশন থেকে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায়। ইনফরমেশন হলো আউটপুট স্বরূপ। আর একটা উদাহরণ তোমরা নিজে তৈরি করতে বলছি, তোমরা নিজে তৈরি করলে এই জিনিসটা সম্বন্ধে তোমাদের আরও ক্লিয়ার হবে। এখন আসো কমিউনিকেশন কি সেটা জানি। কমিউনিকেশন হলো কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা আদান প্রদান করাই হলো কমিউনিকেশন। এই কমিউনিকেশনের অর্থ হলো যোগাযোগ। যদি আমরা ডেটা যদি এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করি তাহলে সেটা হলো ডেটা কমিউনিকেশন। এখানে সংজ্ঞাটা আমি দিয়েছি। ডেটা এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক মোবাইল থেকে অন্য মোবাইলে স্থানান্তর বা আদান প্রদান করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। এখন আসো টি দিয়া টেকনোলজি। টেকনোলজি কি? যাকে বলা হয় প্রযুক্তি। টেকনোলজি হলো আমরা ডেটা বা তথ্যগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি, এই স্থানান্তরের জন্য যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় এগুলো হলো টেকনোলজি। এখানে টেকনোলজিতে আমরা মোবাইল ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, এই সমস্ত কিছু আমরা ব্যবহার করে থাকি। জ্ঞান, যন্ত্র এবং তন্ত্রের ব্যবহারিক কৌশলকে টেকনোলজি বলে। এই টেকনোলজির কারণে পৃথিবীতে আমাদের সময় এবং দূরত্ব সংকুচিত অর্থাৎ ছোট হয়ে গেছে। আমাদের জীবনযাত্রা পূর্বের তুলনায় অনেক সহজ হয়েছে। আশা করি আইসিটিতে যে তিনটি শব্দ, ইনফরমেশন মানে তথ্য, কমিউনিকেশন বা যোগাযোগ, টেকনোলজি বা প্রযুক্তি, আমরা বুঝতে পেরেছি। এখন আসো
তোমার বইয়ের নাম হয়েছে আইসিটি। এই আইসিটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটি হলো আইটি আর আরেকটি হলো সিটি। এই দুটির সমন্বয় হলো আইসিটি। তো আগে আমরা আইটি নিয়ে আলোচনা যাব। এই আইটি আলোচনার আগে তোমাকে যদি আমি বলি যে গত বছর এসএসসি পরীক্ষায় তোমার স্কুল কি রেজাল্ট করেছে, ছেলেরা কিরকম করেছে, মেয়েরা কিরকম করেছে, ছেলেরা কতজন, মেয়েরা কতজন, ছেলেরা কতজন এ প্লাস পেয়েছে, মেয়েরা কতজন এ প্লাস পেয়েছে, ছেলেদের পাশের হার কত, মেয়েদের পাশের হার কত, এই সমস্ত কিছু সংগ্রহ করে আমাকে একটা প্রতিবেদন বা রিপোর্ট আকারে দেওয়ার জন্য যদি তোমাকে বলি, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি প্রথমে যে কাজটা করবে, ওই স্কুলে যেয়ে হেডমাস্টার স্যার থেকে রেজাল্টের সে তথ্যটা বা ডেটা সংগ্রহ করবে। প্রথম কাজ হচ্ছে তোমার কি করা? ডেটা সংগ্রহ করা। সংগ্রহ করার পরে আমি যা কিছু বলেছি তা কিছু তোমার খাতায় বা ডায়েরিতে লিখে নিয়ে আসা। তাই তোমাকে লিখতে হবে। লেখা মানে কি? খাতা বা ডায়েরিতে যে লিখেছো সেটা হচ্ছে কি? সংরক্ষণ। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে ডেটা সংরক্ষণ করা। সংরক্ষণ করার পরে তুমি বাসায় চলে আসবে। বাসায় এসে তুমি এই ডেটাগুলোকে সাজাবে, অর্থাৎ প্রক্রিয়াকরণ করবে বা প্রসেসিং করবে। তাইলে কাজটা কি? প্রসেসিং করা। প্রসেসিং করার পরে তুমি দেখবে যে প্রসেসিংয়ের মধ্যে কোথাও কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে তোমাকে কি করতে হবে? সংশোধন করতে হবে। সংশোধন করবে। সংশোধন করা যখন শেষ হইব তখন তুমি চিন্তা করবে যে স্যারকে এটা আমি কিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বা একটু ডিজাইন করে দেওয়া যায়, যাতে স্যার দেখলে এটা সুন্দর হয়েছে এবং খুশি হয়। তাহলে তুমি হয়তো হেডিংগুলা মোটা করবে, কালার করবে, হ্যাঁ, একটা স্টেপ এক এক ধরনের সুন্দর করে তুমি আমাকে আকর্ষণীয় করে দিবে। এই কাজটাকে বলা হয়েছে কি? আপডেট বা আধুনিকরণ করা। তাহলে তুমি আপডেট করবে। আপডেট করার পরে তোমার কাছেও রেখে দিবে, অর্থাৎ ব্যবস্থাপনা করবে এবং পরবর্তী একটা আমার কাছে সেই রিপোর্টটাকে বিতরণ করবে। লাস্টে যে বিতরণ করা পর্যন্ত তোমার কাজ শেষ। এই যে কাজগুলি তুমি স্কুলে যে করেছো, তোমার হাতে কলমে কাগজে, সেই কাজটা যদি তুমি স্কুলে না যে বাসায় বসে কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে যদি করো, তাহলে সেটাকে বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি। তাইলে এখন আমি সেখানে সংজ্ঞাটা আমি দিয়েছি যে প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তিটা কি? কম্পিউটার এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক থাকতে হবে। তাহলে যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, সংশোধন, আপডেট, ব্যবস্থাপনা ও বিতরণ করা হয় তাকে ইনফরমেশন টেকনোলজি বলে। তাহলে আমরা আইটি সম্বন্ধে ধারণা পাইলাম। এখন আসো সিটি। সিটির পূর্ণ মিনিং হলো কমিউনিকেশন টেকনোলজি। তাইলে সেটা হলো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। এই স্থানান্তরটা যদি আমরা কোনো প্রযুক্তি ব্যবহার করে করি, যেমন মোবাইলের মধ্যে আমরা প্রতিদিনে প্রায় কথা বলি, তাহলে সেটা অবশ্যই একটা কমিউনিকেশন টেকনোলজি। তাইলে আমরা কোনো প্রযুক্তি ব্যবহার করে মোবাইল বা টেলিফোন বা কম্পিউটারের মাধ্যমে যখন ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা আদান প্রদান করি, সেটাকে বলেছি কমিউনিকেশন টেকনোলজি। তাইলে এখন যেহেতু আমরা আইটি এবং সিটি বুঝতে পেরেছি, তাহলে আইসিটি আমরা নিজেরাই আশা করি সহজেই বুঝতে পারবো বা লিখতে পারবো। এখন তুমি আইটির সাথে সিটির অংশটা যোগ করে দাও, তাইলে আইসিটি হয়ে যাবে। আমি নিচে দেখো সংযুক্ত করেছি। যে প্রযুক্তির মাধ্যমে ডেটা বা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সংশোধন, আপডেট, ব্যবস্থাপনা এবং এর পরে আমি দেখো কমিউনিকেশনের অংশটা সংযোগ করেছি।
এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, তাকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলে। তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আসো আমরা বিশ্বগ্রামে যাই, বা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এখন বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ আইসিটি ছাড়া কিছুতেই সম্ভব না। এজন্য আমি পূর্বেই আইসিটি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। তোমরা এখন একটি চিত্র দেখতে পাচ্ছ। দেখো পৃথিবী, এই পৃথিবীর সাথে সবাই কম্পিউটারের মাধ্যমে কানেকশন আছে। সকলেই পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে একজন আরেকজনের সাথে সংযোগ স্থাপন করে অত্যন্ত দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করতে পারছে। এই ধারণাটা সর্বপ্রথম দিয়েছেন, পাশে যে ছবি আছে, এই সম্মানিত ওই দার্শনিক। এখন ওর নাম হলো হারবার্ট মার্শাল ম্যাকলুহান। জন্ম 21শে জুলাই 1911 সালে কানাডায়। মৃত্যু 31শে ডিসেম্বর 1980 সালে কানাডায়। সর্বপ্রথম সে 1962 সালে তার প্রকাশিত একটা বই দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এই বইয়ের মধ্যে সর্বপ্রথম সে ধারণা দেন যে বিশ্বটা গ্রামে পরিণত হতে পারে। সে কিসের উপর ভিত্তি করে ধারণা দেন? সে ধারণা দিয়েছেন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে যদি আমাদের কথাগুলি, আমাদের ছবিগুলি, আমাদের লেখাগুলি স্থানান্তর করা যায়, তাইলে বিশ্বটা একটা গ্রামে পরিণত হবে। অর্থাৎ তাৎক্ষণিকভাবে পৃথিবীর যে কোনো তথ্য আমরা পেয়ে যাব। এই ধারণাটা সর্বপ্রথম উনি দিয়েছেন। এজন্য হারবার্ট মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের প্রবর্তক বলা হয়। তারপরে 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই বইয়ের মধ্যে সে বলেছেন বিশ্বটা শুধু গ্রামে পরিণত হবে না, বিশ্বটা সিএনএস এর না ইএনএস এ পরিণত হবে। সিএনএস মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, যার কারণে আমরা তাৎক্ষণিকভাবে যা কিছু করি বা দেখতে পাই সব কিন্তু সিএনএস এর কারণে দেখতে পাই। সমস্ত তথ্যগুলি আমরা তাৎক্ষণিকভাবে বুক করতে পারি। ঠিক এখন বর্তমানেও একই অবস্থা। বিশ্বটা কিন্তু ইএনএস এ পরিণত হয়েছে, অর্থাৎ একটা কেন্দ্রে এসে পড়ছে ইলেকট্রনিক্স নার্ভাস সিস্টেম, অর্থাৎ তোমার হাতের মুঠায় এসে পড়ছে। তোমার মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের তথ্য অল্প সময়ের মধ্যে তুমি পেয়ে যাও। কাজেই বিশ্বটা এখন ইএনএস এ পরিণত হয়েছে। তাহলে মার্শাল ম্যাকলুহান যে ধারণা করেছেন তা কিন্তু এখন প্রমাণিত। এই হারবার্ট মার্শাল ম্যাকলুহান ছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক। তিনি 1962 সালে তার প্রকাশিত বইয়ে, অর্থাৎ দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এই বইয়ে সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন। এজন্যই তাকে বিশ্বগ্রামের প্রবর্তক বলা হয়। আর বিশ্বগ্রামের সংজ্ঞাটা আমি নিচে দিয়েছি, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর সকল মানুষ খুব দ্রুত গতিতে একে অন্যের মধ্যে তথ্যের বিনিময় করে একে অন্যের সেবা প্রদান করাকেই বলা হয় বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রাম তৈরি বা প্রতিষ্ঠা করার উপাদানগুলি কি? এক নম্বরে দিচ্ছে হার্ডওয়্যার, অর্থাৎ যন্ত্রপাতি বা হার্ডওয়্যার যদি না থাকে, অর্থাৎ মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, রেডিও, এগুলি যদি না থাকে তাহলে কিছুতে বিশ্বগ্রাম তৈরি হবে না। সফটওয়্যার, এখন মোবাইলের মধ্যে দেখো বিভিন্ন প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি আছে যেগুলোকে সফটওয়্যার বলা হয়। এই প্রোগ্রাম ছাড়াও কিন্তু হার্ডওয়্যার চলবে না, কাজেই বিশ্বগ্রাম হবে না। নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে কি? অর্থাৎ বিভিন্ন যে যোগাযোগের যে যন্ত্রগুলি আছে একটার সাথে আরেকটা কি ডাটা আদান প্রদানের জন্য সংযোগ স্থাপন করা। এই সংযোগ যদি না থাকে তাহলে কিন্তু বিশ্বগ্রাম হবে না।
আর ডেটা না থাকলে তো কোনো কিছু হবে না, সেটা আমরা আগেও বলেছি। আর হিউম্যান ক্যাপাসিটি অর্থাৎ মানুষের সক্ষমতা, এখন এগুলাকে চালানোর জন্য অবশ্যই মানুষের সক্ষমতা থাকতে হইব, আর না হয় বিশ্বগ্রাম কিছুতেই সম্ভব নয়। এই যে 5টা উপাদান দিয়েছি খেয়াল করো, 5টা উপাদান যে আছে, কোনো একটা উপাদান যদি না থাকে, ব্যবহার না করা হয়, তাহলে কি বিশ্বগ্রাম সম্ভব? কিছুতে বিশ্বগ্রাম সম্ভব নয়। আসো আমরা যে আলোচনা করেছি এতক্ষণ, সেই আলোচনার উপর মূল্যায়নে আমরা যাচ্ছি। এখানে জ্ঞানমূলক প্রশ্ন কি কি হতে পারে, যেমন ডেটা কি, তথ্য কি, আইটি কি, সিটি কি, আইসিটি কি, বিশ্বগ্রাম কি। আর অনুধাবনমূলক প্রশ্নগুলো হতে পারে, ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য লিখো, তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম ব্যাখ্যা করো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় ব্যাখ্যা করো, ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন ব্যাখ্যা করো। এগুলি তোমরা চিন্তা করে বাসায় নিজেরা লেখার চেষ্টা করবে, তাইলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে ক খ শেষ, এখন গ গ, অর্থাৎ একটা সৃজনশীল আমি দিয়েছি, অর্থাৎ উদ্দীপক, একদম সহজ উদ্দীপক, বোঝার মতো একটা উদ্দীপক দিয়েছি, যেহেতু আমি অল্প একটু আলোচনা করেছি। তো এই ধরনের উদ্দীপক সাধারণত এত সহজ বা এত সরাসরি উদ্দীপক তোমাদের পরীক্ষা থাকবে না, এটা আমি একটু বোঝার জন্য তোমাদেরকে দিয়েছি। তো এই উদ্দীপক থেকে আমি প্রয়োগমূলক প্রশ্ন করেছি, উদ্দীপকটি প্রতিষ্ঠার উপাদানসমূহ ব্যাখ্যা করো, অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ ব্যাখ্যা করো। একটু আগে আমি 5টি উপাদানের কথা বলেছি, এই উপাদানগুলি তুমি বাসায় ব্যাখ্যা করবে এবং লিখবে। আর উচ্চতা দক্ষতার প্রশ্ন আমি দিয়েছি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উদ্দীপকের ভূমিকা বিশ্লেষণ করো, অর্থাৎ বিশ্বগ্রামের ভূমিকা আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে কী ধরনের ভূমিকা আছে সে সম্পর্কে তোমাকে বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। তো তুমি নিজে চিন্তা ভাবনা করে তুমি তোমার নিজের জ্ঞান দিয়ে সেটা বিশ্লেষণ করবে, তাহলেই তুমি সব কিছু সহজেই বুঝতে পারবে আশা করি। তাছাড়া এমসিকিউর কিছু প্রশ্ন দিয়েছি, এটা হয়তো তোমরা যেহেতু এসএসসিতে এমসিকিউর প্রশ্ন তোমাদের আছে, সেই হিসাবে আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারবে। তো এগুলো তোমরা দেখে নিবে। যাই হোক, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা আমার সাথে যারা উপস্থিত ছিলে, আমার কথাগুলি যারা শুনেছ, তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।